আজকের এই ক্লাসটি করার পর সেন্টেন্স থেকে যে কোনো প্রশ্ন আসলে মাত্র তুমি 1 সেকেন্ডে আনসার করতে পারবে। আজকের এই ক্লাসে আমরা সেন্টেন্সের প্রকার এবং সেন্টেন্স গঠনের যে স্ট্রাকচার আছে আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব এবং আমরা প্রতিটি প্রকার শেষে সেই প্রকারের উপর বিভিন্ন বিসিএস পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষায় এবং নিবন্ধন পরীক্ষায় যেই প্রশ্নগুলো এসেছে সবগুলোর আমরা ব্যাখ্যা করব। আজকের এই ক্লাসটি করার পর তুমি যে কোনো পরীক্ষায় 2 মার্ক কমন পাবেই। প্রথমে তোমরা আজকের এই এমসিকিউ টেস্টটা তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও। তাহলে চলো আমরা আজকের এই আয়োজনটা আমরা শুরু করি। কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসলেই আমরা কি তাকে সেন্টেন্স বলবো? এর উত্তর হলো না। কয়েকটা ওয়ার্ড পাশাপাশি বসলেই আমরা তাকে সেন্টেন্স বলবো না। সেন্টেন্স হতে হলে অবশ্যই এই স্ট্রাকচার ফলো করতে হবে। একটা সেন্টেন্স হতে হলে অবশ্যই তার সাবজেক্ট এবং একটা মেইন ভার্ব লাগবে। যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে আমরা তাকে সেন্টেন্স কখনোই বলবো না। আমরা তাকে বলতে পারি ফ্রেজ, যেখানে সাবজেক্ট থাকে না এবং ভার্ব থাকে না। কিন্তু যেখানেই সাবজেক্ট এবং একটা মেইন ভার্ব থাকবে তাকেই আমরা বলবো সেন্টেন্স। আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি। হি প্লেজ ফুটবল, সে ফুটবল খেলে। এখানে হি হলো সাবজেক্ট এবং মেইন ভার্ব হলো প্লেজ। একে আমরা বলবো মেইন ভার্ব বা ফাইনাইট ভার্ব। আর এখানে অবজেক্ট হলো ফুটবল। আমরা যদি বলি ফুটবল প্লেজ হি, এটি কখনোই সেন্টেন্স হবে না, কেননা এখানে অবজেক্ট শুরুতে চলে এসেছে এবং সাবজেক্ট পরে চলে গিয়েছে। এই সেন্টেন্সটাই এই স্ট্রাকচারটা ফলো করে নাই, তাই আমরা এখানে এই সেন্টেন্সকে কখনোই আমরা একটা সেন্টেন্স বলবো না। এখন আমরা দেখব সেন্টেন্স কত প্রকার। একটা সহজ টপিক থেকে কিভাবে পরীক্ষায় কঠিন করে প্রশ্ন আসে আজকে আমরা সেটাই দেখব। আমরা জানি সেন্টেন্স প্রধানত 5 প্রকার অর্থের দিক দিয়ে, কিন্তু গঠনের দিক দিয়ে আবার 3 প্রকার। আমরা আজকে সকল প্রকার আমরা আলোচনা করব এ টু জেড। প্রথমে আমরা দেখব অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি প্রদান করে? অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা প্রদান করে বা তথ্য দেয়। অ্যাসার্টিভ সেন্টেন্স তোমাদেরকে মনে রাখতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হলো ডিক্লারেটিভ সেন্টেন্স। পরীক্ষায় কখনোই তোমাকে বলবে না একটা সেন্টেন্স দিয়ে এই সেন্টেন্সটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, তোমাকে অবশ্যই বলবে এই সেন্টেন্সটা কি ডিক্লারেটিভ সেন্টেন্স। দেখো আমরা একটা বিগত বছরের প্রশ্নকে আমরা এখন সমাধান করি। দেখো এই প্রশ্নটা এসেছে 37তম বিসিএস পরীক্ষায়, এই ফানি একটা টপিক থেকে। এখানে প্রশ্ন হলো আই লাইক চকলেট। এই বাক্যটি কি অ্যাসার্টিভ সেন্টেন্স নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা আমাদেরকে এখানে আইডেন্টিফাই করতে বলছে। এখন আমরা দেখি, আমরা জানি যে সেন্টেন্সে সাবজেক্ট এবং ভার্ব থাকে তাকে আমরা বলি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে কোথাও অ্যাসার্টিভ সেন্টেন্স নেই। তাহলে এখানে কি হবে? সঠিক উত্তর কি নাই? একটু পরে তোমাদেরকে আমি বলছি। এখন আমরা দেখে নিব অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কি।
আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে যেই সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে তাকেই আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং শেষে অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট থাকবে। এখন আমরা বিগত বছরের এই প্রশ্নটাকে আমরা এখন সমাধান করব। এই প্রশ্নের উত্তর কি সত্যি নাই? এখন আমরা রহস্য উদ্ঘাটন করব। প্রশ্ন হলো আই লাইক চকলেট। এখানে একটি সাবজেক্ট আছে এবং একটি ফাইনাইট ভার্ব আছে। আমরা কিভাবে বুঝলাম এখানে লাইক হচ্ছে ফাইনাইট ভার্ব? আমরা জানি নন ফাইনাইট ভার্ব তিনটি জেরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, কিন্তু এখানে এটি হলো B1, তাই আমরা এটিকে বললাম ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব তিনটির ভিতর এটি পড়ে নাই। তাহলে আই লাইক চকলেট এটি হলো আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স, কিন্তু এখানে কোথাও অ্যাসার্টিভ সেন্টেন্স উল্লেখ নাই। আমরা কিন্তু একটু আগেই শিখেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেক নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেক নাম শিখলাম ডিক্লারেটিভ সেন্টেন্স। এখন আমরা আরেকটা এক্সাম্পল আমরা লক্ষ্য করব। হি ইজ এ গুড বয়। এটি কোন ধরনের সেন্টেন্স? এই প্রশ্নটা এসেছে 38তম বিসিএস পরীক্ষায়। দেখো, এই ফানি একটা টপিক থেকে বিসিএস পরীক্ষায়, 7 কলেজের ভর্তি পরীক্ষায়, নিবন্ধন পরীক্ষায়ও প্রশ্ন এসেছে। তাই এই সেন্টেন্সটা বা এই টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা জানি যেই সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকে তাকেই আমরা বলবো অ্যাসার্টিভ সেন্টেন্স। কিন্তু দেখো, এখানেও কোথাও অ্যাসার্টিভ সেন্টেন্স দেয় নাই, এখানেও দিয়েছে ডিক্লারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা শিখলাম অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেক নাম হলো ডিক্লারেটিভ সেন্টেন্স। তোমরা খুব ভালোভাবে এটাকে একটু শিখে নিবে। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা কি করি? আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়ে আমরা প্রশ্ন করি, বিভিন্ন বিষয় আমরা জিজ্ঞাসা করি। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার, কিভাবে একটা প্রশ্নবোধক বাক্য গঠিত হয়, এবং আমরা পরীক্ষায় ইন্টারোগেটিভ থেকে প্রশ্ন আসলে কিভাবে আমরা চিনব এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে থাকবে অক্সিলারি ভার্ব এবং তারপরে থাকবে সাবজেক্টের পরে থাকবে মেইন ভার্ব। শর্টকাট টেকনিকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মনে রাখতে পারি। যদি কোনো সেন্টেন্সে সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে তাকেই আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখো, ব্যাংক পরীক্ষায় কি সহজ একটা প্রশ্ন এসেছে, তোমাদেরকে এখন আমি এই প্রশ্নটা একটু বিশ্লেষণ করে দেব। প্রশ্ন হলো উইল ইউ কাম টুমোরো। এটি কোন ধরনের বাক্য? আমরা একটু আগেই দেখেছিলাম যদি অক্সিলারি ভার্ব প্রথমে আসে এবং সাবজেক্ট অক্সিলারি ভার্বের পরে যায় তাকেই আমরা বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবং আমরা এখানে একটা চিহ্ন দেখতে পাচ্ছি, প্রশ্নবোধক চিহ্ন। আমরা বলেছিলাম যদি প্রশ্নবোধক চিহ্ন সবার শেষে থাকে তাহলে আমরা তাকে বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা এই শর্টকাট টেকনিকগুলো মনে রাখতে পারলে বিভিন্ন পরীক্ষায় প্রশ্নর আনসার করা সবচেয়ে ইজি হয়ে যাবে। এখন আমরা দেখব আরেকটা বিগত বছরের প্রশ্ন। এই প্রশ্নটাও ব্যাংক পরীক্ষায় এসেছিল 2021 সালে। প্রশ্ন হলো ইজ হি কামিং। দেখো, আমরা দেখতে পাচ্ছি সবার শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে এটি হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স।
আমরা আরেকটা বিগত বছরের প্রশ্নের সমাধান করব। প্রশ্ন হলো, হোয়াট টাইপ অফ সেন্টেন্স ইজ দিস? সেন্টেন্সটি হলো, ইজ হি কামিং টু দ্য পার্টি? এই প্রশ্নটা এসেছে 28তম বিসিএস পরীক্ষায়। দেখো, আমরা 28তম বিসিএস পরীক্ষায়ও এই টপিক থেকে একটা প্রশ্ন পেয়ে গেলাম, যা খুবই ফানি একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি এখানে অক্সিলারি ভার্ব প্রথমে চলে এসেছে এবং সাবজেক্ট তারপরে। তাহলে আমরা জানি, যখনই দেখবে অক্সিলারি ভার্ব প্রথমে এবং শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, তাহলে তোমরা তাকে বলবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা চলো আরেকটা বিসিএস পরীক্ষা এসেছে এমন প্রশ্নকে আমরা সমাধান করি। প্রশ্ন হচ্ছে, হুইচ সেন্টেন্স ইজ ইন্টারোগেটিভ? নিচের কোন সেন্টেন্সটি ইন্টারোগেটিভ সেন্টেন্স? তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কমেন্ট বক্সে আনসার জানিয়ে দাও। এখন আমরা দেখব ইমপারেটিভ সেন্টেন্স। ইমপারেটিভ সেন্টেন্স কি করে? ইমপারেটিভ সেন্টেন্স আদেশ অথবা নিষেধ বোঝায়। ইমপারেটিভ সেন্টেন্স সর্বদাই তার মেইন ভার্ব দিয়ে শুরু হবে এবং পরে অবজেক্ট বসবে। এক্সাম্পলটা লক্ষ্য করো, ওপেন দ্য ডোর। এখানে ওপেন এটা হচ্ছে মেইন ভার্ব এবং তারপরে অবজেক্ট দেওয়া আছে, এখানে কোনো সাবজেক্ট নাই। চলো আমরা বিসিএস পরীক্ষায় এসেছে এমন একটা এমসিকিউ সলভ করি। প্রশ্ন হলো, ওপেন দ্য উইন্ডো, দরজাটা খুলো। এখানে আদেশ অথবা নির্দেশ বোঝাচ্ছে। আমরা জানি, যদি সেন্টেন্সটি শুরু হয় মেইন ভার্ব দিয়ে, তাহলে তাকে আমরা বলবো ইমপারেটিভ সেন্টেন্স। এখন আমরা আলোচনা করব অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স দ্বারা আমরা প্রার্থনামূলক বাক্য আমরা বলে থাকি। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হলো, প্রথমে শুরু হবে মে দিয়ে। তোমরা যখনই দেখবে কোনো সেন্টেন্সে মে আছে প্রথমে, তাহলে সেটিকে তোমরা বলবে অপটেটিভ সেন্টেন্স এবং মে এর পর সর্বদাই সাবজেক্ট বসবে, তারপর যে কোনো কিছু বসতে পারে। একটা এক্সাম্পল আমরা লক্ষ্য করি, মে দিয়ে শুরু হয়েছে, দেখো, মে আল্লাহ ব্লেস ইউ। এখানে আল্লাহ হলো সাবজেক্ট, তারপর আমরা দেখতে পাচ্ছি ভার্ব বসছে। তাহলে যখন দেখবে মে দিয়ে একটা সেন্টেন্স শুরু হয়েছে, তখন তোমরা তাকে বলবে অপটেটিভ সেন্টেন্স। এখন আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা আবেগ বোঝায়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের স্ট্রাকচার হলো, প্রথমে দেখতে পারবে হোয়াট দেওয়া আছে এবং তারপরে দেখতে পারবে এ অথবা এন দেওয়া আছে। এখানে হোয়াটের সাথে তোমরা আরেকটা ওয়ার্ড যুক্ত করে নাও, হাউ। কখনো কখনো হোয়াটও থাকতে পারে, আবার কখনো কখনো হাউ থাকতে পারে। তারপর তোমরা পাবে আর্টিকেল এবং তারপরে তোমরা পাবে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট এবং ভার্ব পাবে। মজার কথা হলো, এক্সক্লেমেটরি সেন্টেন্স চেনার একটা গুরুত্বপূর্ণ শর্টকাট হলো, সর্বশেষে একটা আবেগী চিহ্ন থাকবে, এক্সক্লেমড উইথ জয়, এই চিহ্নটা থাকবে, তখনই তোমরা তাকে বলে দিবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। চলো তাহলে আমরা এখন বিভিন্ন পরীক্ষায় আসা বিগত বছরের প্রশ্ন আমরা সমাধান করি। এই প্রশ্নটি এসেছে 37তম বিসিএস পরীক্ষায়। প্রশ্ন হলো, আইডেন্টিফাই দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সটা খুঁজে বাহির করো। আমরা জানি, যেই সেন্টেন্সের শেষে দেওয়া আছে এক্সক্লেমেটরি চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন, তাকে আমরা বলবো এক্সক্লেমেটরি সেন্টেন্স। 1 সেকেন্ড লাগছে এই আনসার করতে,
আশা করি শর্টকাট টেকনিক মনে রাখলে যে কোনো প্রশ্নের আনসার তোমরা 1 সেকেন্ডে করে দিতে পারবে। তোমাদের কাছে এই প্রশ্নটা আমি সমাধান চাচ্ছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। এখন আমরা দেখব টাইপস অফ সেন্টেন্স স্ট্রাকচার বেসড। স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি? আমরা এখানে একটা সেন্টেন্সকে আমরা ব্যবহার করছি। এখন আমরা যদি চাই এই সেন্টেন্সকেও আমরা একসাথে ব্যবহার করতে, এখন আমরা কিভাবে ব্যবহার করব? আমরা এই দুইটা সেন্টেন্সকে কিভাবে আমরা একসাথে করব, এটাকে আমরা চেনার জন্য বা এটাকে আমরা ব্যবহার করার জন্য সেন্টেন্সকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সিম্পল সেন্টেন্স এবং আরেকটি হলো কমপ্লেক্স এবং সর্বশেষ হলো কম্পাউন্ড সেন্টেন্স। আমরা মজা করে বলতে পারি সিম্পল সেন্টেন্স ক্যান বি কল্ড অ্যাসার্টিভ সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলা যায়, কেননা সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা ভার্ব থাকে, এবং আমরা দেখেছি অ্যাসার্টিভ সেন্টেন্সে শুরু হয় সাবজেক্ট এবং ভার্ব দিয়ে। এখন আমরা দেখব এই সিম্পল সেন্টেন্স থেকে বিগত বছর কি প্রশ্ন এসেছে। প্রশ্ন হলো সিলেক্ট দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স। নিচের কোনটি সিম্পল সেন্টেন্স বা সিম্পল সেন্টেন্সকে আইডেন্টিফাই করো। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ইফ যুক্ত ক্লজ। আমরা জানি ইফ যুক্ত ক্লজ কখনোই সিম্পল সেন্টেন্স হতে পারে না। আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যান্ড যুক্ত ক্লজ কখনোই সিম্পল সেন্টেন্স হতে পারে না। তাহলে সিম্পল সেন্টেন্স দেওয়া আছে দে প্লে ফুটবল। এখানে দে হলো সাবজেক্ট এবং প্লে হলো মেইন ভার্ব। আমরা একটু আগেই বলেছিলাম যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি মেইন ভার্ব থাকবে তাকেই আমরা বলবো সিম্পল সেন্টেন্স। এখানে দেওয়া আছে অলদো হলো কমপ্লেক্স সেন্টেন্সের একটা স্ট্রাকচার, তাহলে এটি কখনোই সিম্পল সেন্টেন্স হবে না। তাহলে শর্টকাট টেকনিক হলো তোমরা সিম্পল সেন্টেন্স তখনই বলবে যখন এই স্ট্রাকচারটা অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এর সাথে মিলে গিয়েছে। এখন আমরা দেখব কমপ্লেক্স সেন্টেন্স, কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হয়। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে সিম্পল দুইটা সেন্টেন্সকে যুক্ত করবে। সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হলো একটা সাবজেক্ট থাকবে এবং একটা মেইন ভার্ব থাকবে। যখন আমরা দেখব দুইটা সিম্পল সেন্টেন্সকে যুক্ত করা হয়েছে কিছু মার্কার দিয়ে বা কিছু কনজাংশন দিয়ে। প্রথমে তোমাদেরকে সেই কনজাংশনের লিস্টগুলো দিয়ে নিই। সেই কনজাংশনগুলো হলো রিলেটিভ প্রনাউন হু, হুইচ, দ্যাট, হুম। তারপরে আছে অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, দো, অলদো। এইগুলো হলো কনজাংশন। যখন তোমরা দেখবে এই কনজাংশনগুলো দিয়ে কোনো সেন্টেন্স যুক্ত করা হয়েছে তখন তাকে তোমরা বলবে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো এখানে এক্সাম্পল হলো আই স্টাডি অ্যাট স্কুল। এখানে বিকজ হলো একটা কনজাংশন। আমরা জানি এটি হলো কমপ্লেক্স সেন্টেন্সের একটি কনজাংশন। যেহেতু আরেকটি সিম্পল সেন্টেন্স আই গো দেয়ার এভরিডে আরেকটা সিম্পল সেন্টেন্সকে যুক্ত করেছে এই বিকজ, তাই আমরা একে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। আমরা বিকজকে এখানে এনেছি। তাহলে আমরা যখন দেখব কোনো দুটা সেন্টেন্সকে যুক্ত করেছে এই কনজাংশনগুলো তখন আমরা তাকে বলবো কমপ্লেক্স সেন্টেন্স। এখন আমরা দেখব কম্পাউন্ড সেন্টেন্স, আজকের সেন্টেন্সের সর্বশেষ প্রকার। যখন আমরা দেখব দুইটা সেন্টেন্স যুক্ত আছে
ফ্যান বয়েজ দিয়ে, তখন আমরা তাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এখন ফ্যান বয়েজ কি, চলো তোমাদেরকে আমি এই ফ্যান বয়েজ শিখিয়ে দিই। ফ্যান বয়েজ বলতে বোঝায় এফতে ফর, এতে অ্যান্ড, এনতে নর, বিতে বাট, ওতে অর, ওয়াইতে ইয়েট এবং এসতে সো। যখন দেখবে ফর, অ্যান্ড, নর, বাট, অর, ইয়েট, সো এইগুলো দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে, তাও সিম্পল সেন্টেন্স, তখন তোমরা তাকে বলবে কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আই স্টাডি অ্যাট স্কুল, এখানে যুক্ত করা হয়েছে অ্যান্ড দিয়ে, অ্যান্ড আই গো দেয়ার এভরিডে। এখানে অ্যান্ড দেখো এখানে আছে কিনা, এই তো আমরা দেখতে পাচ্ছি অ্যান্ড আছে। যেহেতু অ্যান্ড দ্বারা যুক্ত করেছে দুটি সেন্টেন্সকে, সেহেতু আমরা তাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এখন আমরা বিসিএস পরীক্ষায় এসেছি এমন 3 থেকে 4টা এমসিকিউ আমরা এখন প্র্যাকটিস করব কম্পাউন্ড সেন্টেন্সের উপর। 1 নম্বর হচ্ছে, বলা হয়েছে হুইচ ওয়ান ইজ কম্পাউন্ড সেন্টেন্স। এই প্রশ্নটা এসেছে 38তম বিসিএস পরীক্ষায়। আমরা জানি ফ্যান বয়েজ, অ্যান্ড, অর, নর, ফর এইগুলো দ্বারা দুটো সেন্টেন্স যুক্ত করা হলে তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। আশা করি এই ভিডিও দেখার পর তোমরা যেই কোনো প্রশ্ন আসলে সেন্টেন্স থেকে 100% তোমরা পারবে। তোমাদের সকলের জন্য শুভকামনা। তোমরা সবাই ভালো থেকো, যে ভালোর শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।